এগোয়নি প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা, ব্যবসায়ী পর্যায়ে সম্পর্ক উন্নয়নে দিল্লির তোড়জোড়। রাজস্ব কাঠামো আরও সহজ জনবান্ধব করতে চায় সরকার, নতুন করদাতা শনাক্তের আহ্বান প্রধানমন্ত্রীর। কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। লাগামহীন বাজারে মানুষের অসহায় আত্মসমর্পণ, মৌলিক চাহিদায় কাটছাঁটে চলছে সাধারণের জীবন। আগে যে ইনকাম দিয়ে যেভাবে চলতাম, সেই ইনকাম দিয়ে আসলে আমার পরিবার সেভাবে চলছে না। লক্ষ লক্ষ টাকার মাছ বেচি, কিন্তু নিজে এটা কিনে খাইবার সাহস নেই। কাটছে না গ্যাস সংকট, বাড়েনি এলএনজি সরবরাহ, সরকারকে দোষারোপ অনুচিত বললেন তথ্য উপদেষ্টা। তিন জেলায় নারীদের জন্য বিশেষ বাস চালু, মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা। দুই বছরেও ধরা পড়েনি বিভিন্ন কারাগার থেকে পালানো প্রায় 700 বন্দী, নথি গায়েব 166 জনের। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসিবুল্লাহ এবং আমি মনজুর আল মতিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার কোনো অগ্রগতি নেই। এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের 12টা বাজিয়ে গেছে আওয়ামী লীগ। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। নিয়মিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো আপডেট থাকলে পরবর্তীতে তা জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের বাড়তি জ্বালানি চাহিদা পূরণে ভারতের কাছে করা আবেদনের বিষয়টি দিল্লি খতিয়ে দেখছে বলেও তিনি জানান। Request that we have received, as I had said earlier also, that we have an ongoing energy cooperation with Bangladesh. As far as the additional request is concerned, we are examining this given our own requirements, given our refining capacity. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে এমন দাবি জানান ভারতের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চান ভারতের ব্যবসায়ীরা। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPPর মাধ্যমে এই বিনিয়োগ করতে চান তারা। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে স্থলবন্দরের জটিলতা কাটানো এবং দক্ষতা বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়াও 5 আগস্টের পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্ব আর বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উদ্যোগে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করবেন। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। তো সেটা তারা আজকে FPCCর কাছে তুলবেন। রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতা শনাক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তাগিদ দেন কর ব্যবস্থা আরও সহজ আর জনবান্ধব করার। অন্তর্বর্তী সরকারের আমলে NBR কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রীর এনবিআরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে রাজস্ব সম্মেলন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। শোনেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখন ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এনবিআরের নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কারো উপর করের বোঝা বারবার না চাপিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দেন তিনি। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এনবিআরের সাফল্যের উপরে নির্ভর করে সরকারের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। তাই আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে তাগিদ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দুবেলা ভাতের সাথে একটু মাছ অথবা মাংস, সঙ্গে 2 চামচ সবজির তরকারি। মানুষের এই সাধারণ চাওয়াটুকুই দুঃসাধ্য হয়ে উঠেছে লাগামহীন নিত্যপণ্যের বাজারে। আর এর ফলাফল নিম্ন মধ্যবিত্তের হাসি মুখগুলো দিন দিন ঢাকা পড়ছে নিদারুণ দুশ্চিন্তায়। হিসাব মিলাতে না পেরে কাটছাট হচ্ছে বেঁচে থাকার স্বাভাবিক চাহিদাগুলোতে। রিপোর্ট করেছেন মুহাজির হক। ধোঁয়া ওঠে না, ছাই ওড়ে না, অথচ এখানে এলে পুড়ে যায় সাধারণের জীবন। দুবেলা পরিবার নিয়ে একটু ভালো থাকা কিংবা ভালো খাওয়ার সাধারণ চেষ্টাগুলো যেন পরাজিত হয় নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়ার কাছে। লাউ কত করে বাজান? 70। টমেটো 130। 1 কেজি নিলে কম নেই। রাজধানীর কারওয়ান বাজারের ভিড়ে কথা হলো এনজিও কর্মকর্তা সেবাস্টিয়ানের সাথে। বাইরে থেকে দেখলে তাকে বেশ প্রাণবন্ত মনে হলেও ভেতরে চুপসে থাকে তার মধ্যবিত্ত মন। যেমন করে বাড়ে না তার বাজারের ব্যাগটার ওজন। আমার আগে যে ইনকাম দিয়ে যেভাবে চলতাম, সেই ইনকাম দিয়ে আসলে আমার পরিবার সেভাবে চলছে না। কারণ শুধু শাকসবজি না, অন্য জিনিসের দামটা আসলে বেড়েছে। বিশেষ দিনে পরিবারের আবদার থাকে একটু ভালো খাওয়ার, কিন্তু 800 টাকায় গরুর মাংস কিংবা 300 টাকায় কক মুরগি কেনার সামর্থ্য নেই খন্দকার মুহিতের। তাই মুরগির কিলা কলিজা কিনেই সান্ত্বনা দেবেন সন্তানদের। আয়ের সাথে ব্যয়, যে সমস্ত আয় হচ্ছে সেই আয় দিয়ে আমাদের মতো মানুষের মুরগি কেনা সম্ভব হচ্ছে, ইচ্ছা থাকলেও পারতেছে না। মোহাম্মদপুর টাউন হলে মাছ বাজারে দেখা হলো ধানমন্ডির বাসিন্দা আনোয়ারুল আজিমের সাথে। বললেন, দীর্ঘদিনের সচ্ছল জীবনের অভ্যেস একটু একটু করে ছাড়তে হচ্ছে তাকে। 3000 টাকার ইলিশের সামনে দাঁড়িয়ে মেনে নিচ্ছেন নিজের অসহায়ত্ব। আজকাল তাই আমিষের স্বাদ মেটাতে 220 টাকায় কিনছেন পাঙ্গাস। গরিবের যে মাছ 2 মাস আগেও ছিল 150 টাকা। প্রত্যেকটা জিনিসের দামই খুব বেশি মানে কি অনেক বেশি। আমি জানি না যারা দিন আনে দিন খায় বা তাদের সেটা আর্নিংটা বাড়ে নাই, কিন্তু তারা কিভাবে চলে আমি চিন্তা করতে আমার খারাপ লাগে।
ইলিশের রূপালী রূপের সামনে প্রতিদিন বসে থাকা মানুষটাও এর স্বাদ চেখে দেখতে পারেননি গত 1 বছরে। টিপু হাওলাদারের মতো সাধারণ মাছ বিক্রেতা আর ক্রেতাদের গল্প তাই সমানে সমান এই দুর্মূল্যের বাজারে। এই যে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার মাছ বেচি, কিন্তু নিজে এটা কিনে খাইবার সাহস নেই। সারাদিন বাসায় গ্যাস থাকে না, রাতে কারেন্ট যাওয়া আসা করে, তাইলে জীবনযাপন কিভাবে চলবে? কার কাছে বলবো আমাদের মনের কথা? কার কাছে বলবো? কে শুনে? যা পাই তাই নিয়ে যাই, বেশি না কম নেই। একটু যদি বাজার দরটা নিয়ন্ত্রণ হইতো, আমরা হয়তো খাওয়া দাওয়াটা অন্তত নিশ্চিন্তে করতে পারতাম। দৈনন্দিন জীবনে কেনাকাটার তালিকা ছোট করতে করতে নিম্ন মধ্য আয়ের মানুষ এখন জীবনের স্বপ্নগুলোকেই কাটছাঁট করছে প্রতিনিয়ত। তবে তারা মনে করেন নীতি নির্ধারকদের নীরবতা না ভাঙলে দৈনন্দিন এই লড়াই একসময় কেবল বাজারের গল্প থাকবে না, পরিণত হবে এক নীরব মানবিক বিপর্যয়ে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। নিত্যপণ্যের বাজারে নতুন করে আলোচনায় এসেছে ডিম। উত্তাপ ছড়াচ্ছে ডিমের দাম। চাহিদার তুলনায় যোগান কম, এই অজুহাতে দাম বেড়েই চলেছে। বিক্রেতারা অবশ্য দাবি করছেন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই সংকট। তবে কিছুটা কমেছে পেঁয়াজ আর কাঁচামরিচের দাম। কম খরচে প্রোটিনের ভালো উৎস মনে করা হয় ডিমকে, কিন্তু হঠাৎ করেই লাগাম ছাড়া বাজার। সপ্তাহের ব্যবধানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকায়। বলতে পারবো না ডিমের দাম কেন বাড়তে। মূলত আমরা খুচরা ব্যবসায়িক মিলে পাইকারি খুচরা মিলে বিক্রি করি। অনেক জায়গার মধ্যে বন্যা হয়েছে, যার কারণে আপনার খামারটা অনেক লসের মধ্যে আছে, যার কারণে দাম একটু বাড়ছে আর কি। আমাদের তো কষ্ট হচ্ছে, 120 টাকা নিচে আগে, এখন 150 টাকা। ডিমের দাম যদি বেড়ে যায় তাতে করে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে আমাদের জন্য খুবই অসুবিধা হয়। গেল বছরে একই সময়ে কিছুটা হলেও কম ছিল দর। এবার চড়া দামের কারণ জানা নেই বিক্রেতাদের। ব্যবস্থাপনায় হলো সরবরাহ। বিশ্লেষকরা বলছেন কেবল সরবরাহের অজুহাত না দেখে ডিমের বাজারে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা খতিয়ে দেখতে নিয়মিত অভিযান জরুরি। একটা জিনিসের মূল্য হঠাৎ করে আপনার 25% বৃদ্ধি পাবে, এটার তো কোনো কারণ থাকে না। সেই কারণটা নিরূপণ করাটা জরুরি। সেই জন্যই তদারকিটা দরকার, যে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। ডিমে পুরোপুরি স্বস্তি না মিললেও হাফ ছাড়ার সামান্য সুযোগ মিলছে কাঁচামরিচ ও পেঁয়াজের মূল্যে। এই সপ্তাহে কিছুটা হলেও কমেছে উত্তাপ। পেঁয়াজ গেছে সপ্তাহ একটু বেশি ছিল, গেছে সপ্তাহ ছিল আপনার 70 টাকা, এখন আবার একটু কমছে, এখন 60 টাকা চলতে আছে। পেঁয়াজ মোটামুটি পেঁয়াজ বাড়িতে আসা লাগবে না, পেঁয়াজ আমাকে যেডি আছে এডি চলবে। মরিচ ঠিক মতন আইতেছে, আমরা ঠিক মতন পাইতেছি না, মরিচের কোনো অভাব নাই, ঘাটতি নেই। টিসিবির তথ্য বলছে গেল সপ্তাহে পেঁয়াজের দাম ঠেকেছিল 75 থেকে 85 টাকা কেজিতে। 15 থেকে 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। কাঁচামরিচের দাম ঠেকেছিল 200 টাকায়, এখন মিলছে 100 থেকে 120 টাকায়। এক পণ্যের দাম কমলে অন্য পণ্যের দাম বাড়ার নিত্যদিনের খেলা বন্ধের দাবি ক্রেতাদের। মরিয়ম আজিজ মোরেন, চ্যানেল 24, ঢাকা। কাটছেই না গ্যাসের সংকট। এলএনজি আমদানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে এখনও ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প কারখানাতেও কমেছে উৎপাদন, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমেনি একটুও। 6 বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারীর কাজ করেন মোর্শেদ জাহান। সংকটের কারণে বন্ধ এই স্টেশনের কার্যক্রম। সারাদিন বসে থেকে পার করছেন সময়, পাচ্ছেন না পারিশ্রমিকও। প্রায় 2 মাস হইতেছে, আমাদের কোনো বেতনও পাচ্ছি না। এখন এই অবস্থা, অনেক লোক চলে যাইতেছে, কি করব এখানে। একই দৃশ্য রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পের। মাঝে মাঝে গ্যাসের সরবরাহ বাড়লেও বেশিরভাগ সময় মিলছে না জ্বালানি, নেই পর্যাপ্ত চাপও। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে স্টেশনগুলো। গ্যাসের অবস্থা খুবই খারাপ, মাত্র 30 টাকা 40 টাকা, এখন তো ঢুকলে মাত্র 85 টাকা। আমার গাড়িতে 60 গ্যাস আছে, তারপরেও গ্যাস ঢুকে নাই। কোন জায়গায় প্রেশার আছে ওই পাম্পে যাব এখন। গ্যাস সংগ্রহে যানবাহন চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কমছে আয়, বাড়ছে হতাশা। 3-4 ঘন্টা লাগে, অনেক বড় সিরিয়াল, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্যাস লইছে যাই জমা দিতে পারি না, আমাদের বেতন হয় না। আমাদের জমায় উঠে না, আমরা নিজেরা কি আয় করবো, আমরা জমা উঠাতে কষ্ট।
এদিকে আজ থেকে সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মেলেনি কোনো সুখবর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গতকালের মতো আজও এলএনজি সরবরাহ ছিল 60 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে আর বাড়েনি গ্যাস সরবরাহ। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, এক্সিলারেট এনার্জির FIRCU থেকে 10 কোটি ঘনফুট এবং সামিটের টার্মিনাল থেকে 50 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ হয়েছে এদিন। জানানো হয় 20 অগাস্ট আরেকটি এলএনজিবাহী কার্গো আসার কথা রয়েছে, যা এলে 21 তারিখে খালাসের প্রক্রিয়া শুরু হবে। তখন জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ার সম্ভাবনা আছে। গতকালও খোলা বাজার থেকে 2টি কার্গো কেনার চুক্তি অনুমোদন দেয় সরকার, যদিও এর আগে তাড়াহুড়ো করে দেয়া 5 কার্গো এলএনজির একটিও আসেনি। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই মানুষের ভোগান্তির জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অনুচিত। ময়মনসিংহে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য শুনছিলেন। সরকার প্রথম 6 মাসে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে জামায়াত মনে করে। রাজধানীর মগবাজারে সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথেই বিএনপি হাঁটছে। অভিযোগ করেন, হীন উদ্দেশ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। তার দাবি, সিন্ডিকেট করে ফ্যামিলি আর কৃষি কার্ড দেয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে যাদের প্রকৃত দরকার তারা। গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সড়কে নারীদের যাতায়াত যেন আরও নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় হয়, সেই লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম আর বগুড়া এই 3 জেলা শহরে চালু হলো বিশেষ বাস সার্ভিস। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম, বগুড়ায় 4টি রুটে গোলাপি রঙের এই বাসের চালক ও কন্ডাক্টররাও নারী। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রা শুরু করলো নতুন এক উদ্যোগ। গণপরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করতে 3 জেলায় এখন থেকে চলবে বিশেষায়িত বাস। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করতে ঢাকায় 10 এবং চট্টগ্রাম ও বগুড়াতে 2টি করে মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করলো নতুন এই সেবা। সকালে যার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। 3 জেলায় 10টি ডিপো থেকে এই বাসে যাত্রী সেবা পাবেন 134টি স্টপেজের নারী যাত্রীরা। তবে এই সেবা মানসম্মত করে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। আগামী 6 মাসে এই বহরে 100 বাস যুক্ত করতে চায় সরকার। এর মধ্যে থাকবে ইলেকট্রিক বাস। যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া 3টি বাসে সিসি ক্যামেরা, প্রতিটি বাসে বিটিএস সংযোজন করা হয়েছে। আগে নারীদের জন্য বিশেষায়িত বাসের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এআই প্রযুক্তিতে জরিমানা করা হবে। নারায়ণগঞ্জে নতুন এই প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানিয়েছেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটারে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। জানান, এআই প্রযুক্তির জরিমানার মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা, অবৈধ পার্কিং, 3 হুইলার এবং উল্টো পথে যানবাহন চলাচলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কমে আসবে চাঁদাবাজি।
মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবো।